জাপান থেকে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিরাট বিরাট চমক পাঠাচ্ছেন। কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতে চাইতেছি, কারণ তিনি নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। না ভাই, আপনি মানে না মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। এটি আপনাদের জানানো দরকার, জানা থাকা দরকার। দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটছে, এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটাই জামাত ইসলামী কথা দিয়ে কথা রাখে। মুফতি আমির হামজা কিন্তু নির্বাচনের সময় বলেছিল জামাতের 68 জন এমপি মিলে বিএনপি 212 জন এমপিকে গুম হারাম করে দিবে। সেটা বাস্তবে প্রমাণ করলো মুফতি আমির হামজা। তার নিজের এলাকায় কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি স্থান নেই। বাংলাদেশকে বাঁচাতে চাইলে ডিজিএফআই এর অফিস এবং ক্যান্টনমেন্টকে ভারত মুক্ত করতে হবে, সচিবালয়কে ভারত মুক্ত করতে হবে। প্রিয় দর্শক, আপনার মন্তব্য লিখবেন কমেন্টস করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। জাপান থেকে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিরাট বিরাট চমক পাঠাচ্ছেন। দর্শক, জাপানে আমিরে জামাত যা করছেন, তিনি জাপান সরকারের যে মূল্যায়ন পাচ্ছেন এবং তিনি যেসব জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন এবং বাংলাদেশি কমিউনিটির যে আগ্রহ ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে, এটা জামাতের রাজনীতিতে একটা বিরল অধ্যায়। দর্শক, জামাত ইসলামীর সাবেক আমির কিংবা জামাতের নেতারা বিদেশ ভ্রমণ, এটা তাদের পুরনো একটা রীতি। পৃথিবীর কোথাও কোথাও তারা সম্মান পেত, যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশে, বিশেষ করে আমি দেখেছি ইউকেতে আসতো জামাতের আমিররা। সেই মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী বেশি এসেছেন, কিংবা গোলাম আজম। সৌদি আরব তো গণতান্ত্রিক দেশ নেই, জন্য সৌদি আরবে যাওয়ার পলিটিক্যাল সিগনিফিকেন্স নাই। সরকার গেলে তার সিগনিফিকেন্স আছে, কিন্তু অন্য কোনো পার্টি গেলে ওটার কোনো আলাদা তাৎপর্য নেই। সৌদি আরব, কুয়েত, কাতার এইসব দেশে জামাতের অনেক আগে থেকেই যথেষ্ট মূল্যায়ন ছিল, কিন্তু কোনো গণতান্ত্রিক সভ্য পশ্চিমা ধাঁচের দেশে জামাতের দৌড় ছিল সর্বোচ্চ, বা জামাতের আমিরদের দৌড় ছিল সর্বোচ্চ একজন কংগ্রেসম্যান, একজন সিনেটর পর্যন্ত। মাওলানা মতিউর রহমান নিজামী যেতেন, তিনি কোনো রকম ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যের সাথে অ্যাক্সেস পেতেন, সেখানে একটু বসে মিটিং করতে পারতেন এক কর্নারে, দু একজন ব্রিটিশ এমপির সাথে মিটিং করার সুযোগ পেতেন। দ্যাটস ইট। দ্যাট ওয়াজ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দেন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, এবং সিটিং মিনিস্টার থাকা অবস্থায় মিনিস্টার আব্দুর রাজ্জাকরা এগুলো ম্যানেজ করতেন। কিন্তু এখনকার আমির জামাত জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, অবশ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী ডাক্তার শফিকুর রহমানের যে স্ট্যাটাস, জামাতের ইতিহাসে কেউ এত বড় স্ট্যাটাস কোনোদিন পায়নি। রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনিয়র মন্ত্রীদের মধ্যেই বিরোধী দলীয় নেতা পড়ে। এরকম কয়েকজন পরেই ডাক্তার শফিকুর রহমান, ফিফথ ইম্পর্টেন্ট পার্সোনালিটি অফ দি স্টেট অ্যাকর্ডিং টু অধ্যাদেশ। এটা মন্ত্রী পরিষদের একটা অধ্যাদেশের মাধ্যমে বা আদেশের মাধ্যমে এটা চলে। এখন সে অনুযায়ী বিদেশেও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। জাপান সফরে আছেন, সেখানে জাপান সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে ডাক্তার শফিকুর রহমানের যে মিটিং, এই মিটিং এর খবর যেগুলো আমাদের কাছে পাঠানো হচ্ছে, এটা সত্যিকার অর্থে অসাধারণ এবং জামাতের রাজনীতিতে একটা নতুন অধ্যায়। জামাত আজকে বিরোধী দল হিসেবে এইভাবে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস পাচ্ছে, এবং এই অ্যাক্সেসগুলো সরকারি দলে যাওয়ার ইঙ্গিত বহন করে। এবং জাপান, চীন বা এরকম অনেক দেশ আছে যারা বিরোধী দলকে পছন্দ করে পরবর্তী সরকার হিসেবে। এবং এই পারসেপশন শুধু বাংলাদেশের জনগণের মধ্যে না, ওয়ার্ল্ড ওয়াইড আছে, যে আজকে যিনি বা যারা বিরোধী দল 5 বছর পর তারা সরকারি দলে যাবে, এটা স্বাভাবিক হিসেবে অনেকে ধরে নেয়। কারণ একটা দল 5 বছরের বেশি জনগণের কাছে জনপ্রিয় থাকতে পারে না, এটা অনেকেই বিশ্বাস করেন। তো সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমানকে অনেকে পছন্দ করে ফেলেছেন, এবং বিরোধী দলের নেতা হিসেবে তিনি যে সম্মান পাচ্ছেন, যে মূল্যায়ন পাচ্ছেন, জাপান সরকারের বিভিন্ন প্রতিনিধি দলের সাথে যেভাবে মিটিং করছেন, তাকে হয়তো পরবর্তী প্রাইম মিনিস্টার হিসেবে জাপান পছন্দ করে ফেলেছে বা ভাবনা শুরু করে দিয়েছে, সেরকমই আমরা লক্ষ্য করছি। দর্শক, আমি আমার এই আলোচনায় আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গায় আমির জামাত অ্যাক্সেস পাচ্ছে। এটা সাধারণত জামাতের ইতিহাসে তো দিস ইজ ফার্স্ট টাইম এত গুরুত্ব পাওয়া কোন একটা দেশের সরকারের কাছে জামাতের আমিরের ক্ষেত্রে। শুধু তা না, এর চাইতেও বড় বিষয় যে বাংলাদেশের ইতিহাসে তো বিরোধী দল বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল। বিএনপি আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় এভাবে কনস্ট্রাকটিভ কাজ করেনি, এভাবে দেশে বিদেশে বাংলাদেশের জন্য বা নিজ দলের জন্য এরকম ডিপ্লোম্যাটিক তৎপরতা চালানোর চেষ্টা করেনি। জামাত ইসলামী করছে। হ্যাঁ, বিরোধী দলে থাকা অবস্থায় হাসিনা, খালেদা এরা ভারত যেত, আমেরিকা যেত, কিন্তু আসলে আমাদের উপকার হয় এই জাপান, চীনের মাধ্যমে। বাংলাদেশকে সবচেয়ে বেশি পয়সা দেয় কে? এটাকে জানেন? উত্তর হচ্ছে জাপান। জাপান যে পরিমাণ ঋণ দেয়, এমনকি বিনা ঋণে একদম খয়রাত দেয়, সাহায্য করে। পৃথিবীর কোনো দেশ এত পরিমাণ ঋণ বাংলাদেশকে দেয় না। বাংলাদেশের সবচাইতে বড় ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে জাপান, আর এই জাপানকেই তো বাংলাদেশের দরকার। যে বেশি পয়সা দিতে পারবে তাকেই তো আমাদের দরকার। আমাদের দরকার এখন ব্যবসা বাণিজ্য, আমাদের দরকার টাকা, আমাদের দরকার ইনভেস্টমেন্ট। তো এগুলো জাপান সবচেয়ে বেশি পারে, সবচেয়ে বেশি দেয়।
জাইকা যা দেয়, বাংলাদেশে জাইকা কি করেছে আপনারা জানেন না? জাইকার যে অবদান বাংলাদেশে, এটা নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। জাপানি সংস্থা। তো দর্শক, এই জাপানে আমির জামাতের এই গুরুত্ব, এটা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ, নট অনলি ফর জামাত ইসলামী, অলসো ফর বাংলাদেশ অ্যাজ নেশন। জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধী দলের নেতার মত বিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ। নর্মালি যেটা হয় যে দূতাবাস বিরোধী দলকে গণে না, বরং তাদেরকে হয়রানি করে আর সরকারি দলকে চাটে। কারণ দূতাবাসটা তো সরকারের অধীনে থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু না, জামাত ইসলামী এতটা কনস্ট্রাকটিভ রাজনীতি করছে এবং রাজনীতির অনেক হিসাব নিকাশ সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে যে বিরোধী দলও সম্মান পাবে, বিরোধী দলও বাংলাদেশ এবং দূতাবাসে যাবেন এবং তাদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন, তাদেরও একটা আগ্রহ থাকবে। এটা অসাধারণ সত্যিকার অর্থে। এটা নতুন স্টার্টিংটা জামাতের হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছে। জাপান অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দাউদ আলী সহ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান মত বিনিময় সভা করেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। একদম মিনিস্টারের মতো আচরণ করছেন ডাক্তার শফিকুর রহমান। জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি। এই দৃশ্য আমরা অতীতে কখনো দেখিনি। জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। উল্লেখ্য, জাপান পার্লামেন্ট ভবন ন্যাশনাল ডায়েট বিল্ডিং নামে পরিচিত। এটি টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত এবং জাপানের দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় আইনসভার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। জাপানের পার্লামেন্টে মোট 713 জন সদস্য রয়েছেন। এর মধ্যে নিম্নকক্ষে 465 জন এবং উচ্চকক্ষে 248 জন সদস্য দায়িত্ব পালন করছেন এবং এই দুই কক্ষই পরিদর্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন তারা আমির জামাতকে ঘুরিয়ে দেখান এবং তাদের নিয়ম শৃঙ্খলা এগুলো সম্পর্কে তাকে অবহিত করেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাংসুমতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধী দলের নেতার বৈঠক অনুষ্ঠিত। এই যে মিত্রী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো জামাত এদের কাছ থেকে শিখছে। আপনি যদি পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি দেখতে চান, তাদের মধ্যে জাপান একটা। এবং তাদের যে পরিচ্ছন্নতাবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং তাদের যে শৃঙ্খলাবোধ, এটা সত্যিকার অর্থে অসাধারণ। তাদের যে পাংচুয়ালিটি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। বিশেষ করে তাদের যে পরিচ্ছন্নতা, এটা অসাধারণ। এই কিভাবে এই টোকিও বা জাপানের বিভিন্ন শহর এত পরিচ্ছন্ন, এত স্মার্ট সিটি, জামাত সেগুলো থেকে শিখছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই জাপানের মতোই বাংলাদেশকে, ঢাকাকে গড়ে তুলবে সাদিক ক্যামেরা, আপনার যদি তাদেরকে ভোট দেন। জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান, এই নিপ্পন ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড একটা রিপুটেড ফাউন্ডেশন, সবাই জানেন। এটা নিয়েও কথা বলতে অনেক সময় লাগবে। চেয়ারম্যান সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধী দলের নেতার বৈঠক অনুষ্ঠিত এবং একে অপরকে গিফট দিচ্ছেন, আমরা দেখতে পেয়েছি। এগুলো অসাধারণ অর্জন জামাতের। জামাত বাংলাদেশটাকে গড়ে তোলার চেষ্টা করছে, জাপানের মতো সভ্য দেশের মতো, উন্নত দেশের মতো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। এটি আপনাদের জানানো দরকার, জানা থাকা দরকার। দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটছে, এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, একটা কথা খুব জোরে সোরে চালু হয়ে গেছে ইতিমধ্যেই। ডাকসু কি থাকবে? ডাকসুতে যারা সাদিক কায়েম সহ যে প্যানেলটি বিজয়ী হয়েছে, এরা কি থাকতে পারবে? পুরা 1 বছর কার্যক্রম পরিচালনা করতে পারবে, নাকি এদেরকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করা হবে? এই কথা কিন্তু বাজারে চালু হয়ে গেছে। এখন ডাকসু তার কার্যক্রম কন্টিনিউ করতে পারবে কিনা, সাদিক কায়েমরা ভিপি থাকতে পারবে কিনা, ফরহাদরা, সর্বমিত্ররা এখান থেকে কি পদত্যাগ করবেন কিনা, এই বিষয়ে আমরা অল্প অল্প করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনাদের কাছে একটু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর সামনে চরম আন্দোলন শুরু করেছে। এখন কেন তারা এই আন্দোলন শুরু করলো, এটার পিছনে একটু যাওয়া দরকার। পিছনের কারণটা অনুসন্ধান করলেই ডাকসু আদতেও থাকতে পারবে কিনা, সাদিক কায়েমরা এখানে টিকে থাকতে পারবে কিনা পরিষ্কার হয়ে যাবে। গত পরশুদিন ডাকসুর সদস্যরা তারা ভিসির কাছে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবনিযুক্ত ভিসি, ওনার নিজের সন্তান ওনাকে একজন অযোগ্য মানুষ হিসেবে গণ্য করেছেন এবং তিনি চরম উদাসীন, এই জাতীয় কথা তিনি বলেছেন, ওগুলো আপনারা দেখেছেন। তো এই ভিসির কাছে ডাকসুর নেতৃবৃন্দ গিয়েছিল শনিবারে বাস ট্রিপ চালু করার জন্য। এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ডাকসুর যিনি ট্রেজারার জাহাঙ্গীর, তিনি এই ফাইলে সই করছেন না। তিনি সই করে দিলেই ফাইলটা পরবর্তীতে কিন্তু উপাচার্যের কার্যালয়ে চলে যাবে। চলে গেলে কি হবে, শনিবারে যারা ক্যাম্পাসে আসা যাওয়া করে তাদের তো বাস দরকার, এটা চালু হয়ে যায়। কিন্তু এই ডাকসুর যে ট্রেজারার বা কোষাধ্যক্ষ যাই বলি, উনি এটি করতে দিবেন না, উনি করতে দিচ্ছেন না, উনি স্বাক্ষর করবেন না। আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুক্র শনিবারে আমাদের বাস চলতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি চলে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ছুটির দিনে তিনি এটি দিতে পারবেন না। ছুটির দিনে আবার বাস কিসের? বিশ্ববিদ্যালয়ে সাধারণত ছুটি বলে কিছু থাকে না, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে সেমিনার, সিম্পোজিয়াম, প্রোগ্রাম, তারপরে চর্চা, গবেষণা, এগুলো সবসময় লেগেই থাকে। ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকে, তাদের লাইব্রেরি ওয়ার্ক করতে হয়, মানে নানাবিধ কাজ। তো এই জাহাঙ্গীর তিনি কি করে বললেন যে শনিবারে বাস চালু করতে পারবেন না, টাকা নাই? আচ্ছা, যখন তিনি বললেন টাকা নাই, তখন ডাকসুর পরিবহন সম্পাদক ইউজিসিতে যেয়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে গিয়ে তিনি বাজেট বরাদ্দ নিয়ে এসেছেন শনিবারে বাস চালানোর জন্য, যে খরচটা সেটা নিয়ে এসেছেন। এটি খেয়াল রাখবেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আনে নাই, ওই ট্রেজারার জাহাঙ্গীর আলম আনে নাই। এই দায়িত্ব কিন্তু তার ছিল, কিন্তু তিনি আনেন নাই, ডাকসু গিয়ে সেখান থেকে নিয়ে এসেছে।
নিয়ে আসার পরে উনি শুধু একটা সাইন দিলে ভিসি মহোদয় স্বাক্ষর দিবেন, হয়ে যাবে। শনিবারে বাস ট্রিপ চালু হয়ে যাবে, শনিবারে বাস ট্রিপ চালু হয়ে যাবে। ওনার যুক্তি এটি 2 বছরের টাকা, 2 বছর পরে এটি বন্ধ করে দিতে হবে। তারপরে টাকা কোথা থেকে আসবে? তোমরা আরো টাকার গ্যারান্টি নিয়ে আসো, তখন তোমাদেরকে আমি স্বাক্ষর দিব, এছাড়া আমি স্বাক্ষর দিব না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিন্তা করতে পেরেছেন তার মস্তিষ্ক কোন প্রকারের স্যাডিস্ট হলে তিনি এই কথা বলতে পারেন? তিনি তো আরো বরং ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের সুবিধার্থে তিনি এটি চেষ্টা করবেন, এটি কিন্তু তার চেষ্টার আওতায় পড়ে, তার এটি করার কথা। তিনি সেটি না করে উল্টো আরো বন্ধ করে দেওয়ার জন্য সর্বমিত্রদের বলছে যে 2 বছরের জন্য এনেছো, আরো নিয়ে আসো, তারপরে আমি স্বাক্ষর করবো। সর্বমিত্ররা বলছে তাহলে আমাদের যদি এইটা আনতে হয়, তারপরেও এনে দিয়েছি 2 বছরের জন্য, আপনি 2 বছরের জন্য চালু করুন, যদি না হয় 2 বছর পরে আমরা তখন আবার চেষ্টা করবো। আপনি কি শুধু স্বাক্ষরের জন্য এখানে বসেছেন? আপনার কাজ কি? আমাদেরকে যদি এনে দিতে হয়, আপনার কাজ কি? এই কথা বলাতে ওই যে যিনি ভিসি মহোদয়, অর্থাৎ যার সন্তান বলেছে যে উনি একজন উদাসীন, তিনি ইরেসপন্সিবল একজন পার্সন, তিনি ডাকসুর সদস্যদের মব বলে আখ্যায়িত করেছেন। বলছেন তোমরা এখানে মব করতে এসেছো? ছাত্ররা সাথে সাথে প্রশ্ন করছে যে স্যার, আপনার কাছে আমরা একটা বৈধ দাবি নিয়ে এসেছি, যেটা দীর্ঘদিন পরে আছে, আটকে আছে, ট্রেজারার মহোদয় স্বাক্ষর দিচ্ছেন না, সেইটা আপনার কাছে সাংবাদিক সহ আমরা এসেছি, আপনি এইটাকে মব বলে আখ্যায়িত করছেন, তাহলে তো আপনার কাছে ভবিষ্যতে আমরা আমাদের কোনো বৈধ অধিকার নিয়ে আসতেই পারবো না। আপনি এখানে আপনার যা ইচ্ছা তাই করবেন, আমরা সেখানে কিছু বলতেই পারবো না। আপনি তো বৈধ কাজের জন্য আসলে ওইটাকে মব বলে চালিয়ে দেবেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে যখন বহিরাগত ছাত্ররা এসে শাহবাগ থানার ভিতরে মারধর করলো, আপনার মুখ দিয়ে তো একবারও এটা মব বলে মন্তব্য করা শুননি। যদি আপনি আমাদের এই বৈধ দাবিকে মব বলেন, তাহলে আমরা এটাকে মব বলতে রাজি আছি। আর যাই কোথায়, সাথে সাথে ওই যে 71 না 72 শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার পা চেটে চেটে জিহবা দিয়ে লালা ঝরিয়েছে, এই 71 চ্যানেল সর্বমিত্রের এই কথাটাকে নিয়ে শুরু করে দিয়েছে নিউজ, যে তারা মব করতে রাজি আছে। সাংবাদিকতা কোন পর্যায়ে চলে গিয়েছে চিন্তা করেছেন? এই সাংবাদিকরাই শেখ হাসিনাকে শেখ হাসিনা হয়ে উঠতে বাধ্য করেছিল। এই সাংবাদিকরাই শেখ হাসিনার সমস্ত অপকর্মের তো বয়ান উৎপাদন করতো। শাপলায় যে হত্যাকাণ্ড ঘটেছিল, এই হত্যাকাণ্ড সংগঠিত করতে উদ্বুদ্ধ করেছিল এই সাংবাদিকরা। এরাই জাতির কলঙ্ক। যাই হোক, এখানে কিন্তু শুধু এই পরিবহনের বিষয়টাই নয়, আরো আপনারা আশ্চর্য হবেন। সর্বমিত্র বলেছে যে স্যার, ডাকসু গঠিত হবার পরে আমরা বিসিবি থেকে কেন্দ্রীয় খেলার মাঠের জন্য 2 কোটি টাকা এনে দিয়েছি। আজও পর্যন্ত এই ব্যাপারে আমাদের সেই কাজটা করে দিচ্ছে না প্রশাসন। ইচ্ছাকৃতভাবে এটি আটকে রাখা হয়েছে, ডাকসুকে ব্যর্থ প্রমাণ করার জন্য এটাকে আটকে রাখা হয়েছে। শুধু এটাই নয়, আমরা নিজেদের উদ্যোগে, সর্বমিত্রের ভাষায়, আমরা নিজেদের উদ্যোগে সেন্ট্রাল মসজিদ নির্মাণ করেছি, সংস্কার করেছি। সংস্কার করার পরে আমরা ফান্ড কালেক্ট করে নিজেরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে আমরা এসি লাগিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেই এসিতে বিদ্যুৎ সংযোগ দেয় নাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রিয় ভাই বোনেরা, আপনারা চিন্তা করতে পারছেন? আমরা কিন্তু এগুলো জানতাম না। সর্বমিত্ররা যদি এটি জাতির সামনে তুলে না ধরতো, এটি আমরা জানতে পারতাম না। এটি কোন প্রকারের অসভ্যতা, এটি কোন প্রকারের অসহযোগিতা তার দলীয় স্বার্থের কাছে তিনি বিবেক বিক্রি করে দিয়েছেন যারা, তারা করতেই পারেন। কিন্তু এখানে উদ্বেগের বিষয়, ছাত্ররা যখন তার কাছে যাচ্ছে একটা বৈধ অধিকার নিয়ে, একটা দাবি নিয়ে, তাদেরকে মব বলা হচ্ছে। মব কালচারটা কোন জায়গায় চলে গেছে আপনি দেখেন। ভবিষ্যতে এটাকে এমন একটা ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, আপনার যে কোনো বৈধ অধিকারকে মব বলে ওটাকে উড়িয়ে দেওয়া হবে, আপনার ওখানে কথাই বলতে দেওয়া হবে না। এই পর্যায়ে চলে গেছে। এবং সর্বমিত্র বলছে যে আমাদের সাথে আপনারা অসহযোগিতা করতেই পারেন, যেহেতু আপনাদের মস্তিষ্কের ভিতরে ওই পচা দুর্গন্ধ পুঁতিময় জিনিস ঢুকে পড়েছে, যে আপনারা সহযোগিতা করবেন না। তাই বলে তো আপনি আমাদের অপমান করতে পারেন না। অপমান করবেন কেন? অনেকটা ছাত্রদের সাথে পায়ে পানা দিয়ে ঝগড়া। বিশ্ববিদ্যালয়ের টিচার, এই শিক্ষকগুলোই বিশ্ববিদ্যালয়গুলোতে যে মারামারি, যে অপহরণ, গেস্ট রুম, গণরুম, এইগুলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো কোনো মতোই দায় এড়াতে পারবে না। আসল কালপ্রিট এইগুলো। এই কালপ্রিটগুলো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, দলীয় পদবি ভাগিয়ে নেবার জন্য, নিজের অবস্থান একটু উঁচু করার জন্য এই ধরনের অপকর্মগুলোতে সহযোগিতা করে, ছাত্র নেতাদের সহযোগিতা করে। এই অমানুষগুলো, জাতি করার কারিগর যে শিক্ষক, এগুলো এরকম অমানুষ হয়ে গেছে। শুরু থেকেই, বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডাকসুকে অকার্যকর করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার, এগুলো তারা করে যাচ্ছে অত্যন্ত সুকৌশলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সহযোগিতা করবে না, সহযোগিতা না করলে ডাকসু কাজ করতে পারবে না, ডাকসু কাজ না করতে পারলে ছাত্রছাত্রীরা এই বর্তমান পরিষদের প্রতি চরমভাবে বিরাগভাজন হবে, চরমভাবে অতিষ্ঠ হবে, বিরক্ত হবে, তারা আন্দোলন শুরু করবে, বিক্ষোভ শুরু করবে। বিক্ষোভের মুখে এদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। সাধারণ শিক্ষার্থীর নামে এই আন্দোলনের ডাক দেবে ছাত্র দলের ছেলেপেলেরা, প্রশাসন তখন এখানে সহযোগিতা করবে। এমন একটা পরিবেশ তৈরি করে ফেলানো হবে, মিডিয়াদেরকে দিয়ে ফ্রেমিং করানো হবে যে এরা বিন্দুমাত্র কোনো কাজকর্ম করে নাই, সব লুটপাট করেছে, সুতরাং এদের আর এখানে থাকার কোনো অধিকার নাই, এই ডাকসুর প্যানেল সহ পদত্যাগ করতে হবে। এরকম একটা ফ্রেমিং এর দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দেখবার বিষয় যে কত দ্রুত তারা এই কাজটি করে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।